নমস্কার। গল্পকথক রীতি গল্পের আসরে আজকে শুরু করছি অসময় উপন্যাসের 10ম পর্ব। আজকে শুনবেন সচিপতি। সকালে এক অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দেখলাম আমাদের পুরনো বাড়ির দক্ষিণের ফাঁকা বাঁধানো উঠোনে সংকীর্তন বসেছে। তুলসীতলার দিকে একটা হ্যাজাক বাতি, সেটা যে কত লম্বা বোঝানো যাচ্ছে না, দাউ দাউ করে জ্বলছে। আসরের মাঝখানে সাজিতে রাখা ফুলের মালা, ফুল, ধূপ ধুনোও যেন জ্বলছিল কোথাও। চারিদিকে বাবা, মেজো কাকা, মা, কাকিমারা বসে আছেন। মেয়েদের মাথায় কাপড়, ছোট কাকির হাতে একটা পাখা। বাবা দুহাতে খঞ্জনি নিয়ে বসে আছেন, মেজো কাকার সামনে খোল। সবাই মিলে কীর্তন গাইছে। আর আমি কোথায় যে ছিলাম জানি না, হঠাৎ দেখি ছোট কাকা আমায় আসরের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি হেলে দুলে নাচতে নাচতে গাইতে শুরু করেছি। গাইতে গাইতে দেখছি বাবা, মা, কাকা, কাকিরা সবাই আমার দিকে তাকিয়ে। বাবা খঞ্জনি বাজাচ্ছেন। ক্রমেই চারদিক থেকে ঘন হয়ে এসে ওরা একসঙ্গে ভীষণ জোরে জোরে গাইতে শুরু করে দিয়েছে। গাইতে গাইতে আমি যত আত্মভোলা হয়ে পড়ছি, ওরা তত চারিদিক থেকে আমার কাছে জড়ো হয়ে তারও স্বরে চেঁচিয়ে চলেছে। শেষে আমার পা রাখার মতন জায়গাও আর পাই না। পায়ের তলায় আমার বাবা, মা, কাকা, কাকি, আর দেখি সেই আমার খুড়তুতো বোন শান্তা। হ্যাজাক বাতিটা ক্রমেই লম্বা হয়ে যাচ্ছে, তার আলো কমে আসছে। খানিকটা পরে সব অন্ধকার হয়ে এলো। আমি মাথার উপর তাকিয়ে দেখি ঘুটঘুটে আকাশ, অনেক তারা, সব কেমন থমথম করছে। আর পায়ের তলায় আমার বাবা, মা, কাকা, কাকি, বোন সবাই মিলে অদ্ভুত এক নিচু স্বরে গাইছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। স্বপ্নটা ভেঙে গেল কখন আমি জানি না। আমি স্বপ্নেই থাকলাম। অনেকক্ষণ ধরে এক নাগারে গান গেয়ে নিচে আমার সমস্ত শরীর যেন ঘেমে ঘেমে ঠান্ডা হয়ে গিয়েছিল। গা মাথা টলছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বড়। তখনও আমি শুনছিলাম আমার চারপাশে বলো হরি হরি বল হচ্ছে, খুব মৃদু স্বরে। মনে হচ্ছিল শ্মশানের কাছাকাছি এসে সবাই যেন বড় ক্লান্ত হয়ে গেছে। এরপর ঘুমটা ভাঙল। কাক ডাকছে। সকালে কাকরা যেমন করে ডাকতে পারে, বেলা বেড়ে গেলে আর তেমন করে ডাকতে পারে না। শুয়ে শুয়ে আমি এক কানে কাকের ডাক শুনছি, অন্য কানে ক্ষীণ করে বলো হরি হরি বল শুনছি। অবশেষে হরিবোল ধ্বনিটা দূরে কোথাও যেন মিলিয়ে গেল। চোখ মেলে তাকিয়ে থাকলাম। আমার মাথার দিকে বাঁ পাশে জানলা। জানলাটা পুরোপুরি ভেজানো ছিল না, অন্য জানলাটা পায়ের দিকে। সকালের আলোর রং দেখে মনে হলো আজ আকাশ পরিষ্কার, মেঘটেক বোধহয় নেই। আরও একটু শুয়ে থাকলাম। ভোরবেলার স্বপ্নটা মাথার মধ্যেই জড়িয়েছিল। বাবার চেহারাটা আমার মোটামুটি মনে থাকলেও মেজো কাকার মুখ একেবারেই অস্পষ্ট। ছোট কাকাকেও ভুলে আসছি। মেজো কাকিমাকে আমার সবচেয়ে বেশি মনে আছে। মা যেন গরদের শাড়িটা পরে বসেছিল। ছোট কাকিকে আমি বিধবার থানে দেখেছি না শাড়িতে আমার মনে পড়ছিল না। ওদের মুখ গান গাইতে গাইতে শেষের দিকে কেমন যেন লম্বা লম্বা হয়ে গিয়েছিল। ওরা সবাই আমার দিকে মুখ তুলে এমন করে গাইছিল যে সকালে যেন আকাশে গোল চাঁদ দেখে লম্বা লম্বা মুখ করে জীবজন্তুর মতন কাঁদছিল। হ্যাজাক বাতিটাও কেমন অদ্ভুতভাবে লম্বা হয়ে যাচ্ছিল, রবারের মতন। শেষে যখন সব অন্ধকার, আমি মাথার ওপর আকাশ আর তারা দেখছি, তখন আমার বেশ মনে হলো বাবা, কাকা, মা, কাকিমাকে আমরা যেভাবে পথ হেঁটে হেঁটে উঁচু নিচু মাঠ ভেঙে নদীর পাড়ে শ্মশানে নিয়ে যেতাম, ধনুরের তুলোধুনার মতন শব্দ হতো,
বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেইভাবেই হরিধ্বনি হচ্ছিল। আমার মৃত্যু আত্মীয় স্বজন সকলেই আমার চারপাশে ভিড় করে বসে আমায় নিয়ে কীর্তন করছে, এই বুঝতে পেরে আমার ভয় বা দুঃখ হলো না। কিন্তু ছোট কাকি এখনও বেঁচে, রাঁচিতে পাগলা হাসপাতালে। কাকি বেঁচে থেকেও বেঁচে নেই অবশ্য, তবু কাকিকে ওদের মধ্যে দেখে আমার একটু অবাকই লাগছিল। স্বপ্নটা মনে মনেই থাকলো। বিছানায় উঠে বসলাম। বাড়িতে সবাই জেগেছে কিনা বোঝা যাচ্ছে না। জ্যাঠামশাই হয়তো জেগে বসে আছেন, সুহাস বেলা পর্যন্ত ঘুমোয়, আয়নারও দেরি করে ওঠা অভ্যেস। বাড়ির মধ্যে যেইটুকু শব্দ হচ্ছিল তাতে কেউ কেউ উঠেছে বোঝা যায়। বিছানা ছেড়ে উঠে মাথার দিকে জানলাটা খুলে দিলাম। যা ভেবেছি, আকাশ পরিষ্কার, মেঘ নেই। আমরা কলকাতায় পা দিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে। বেশ বৃষ্টি ছিল গোটা দিন। তারপর আকাশ শুকিয়ে 2-3 দিন খটখটে থাকলো, আবার মেঘলা শুরু হলো। মেঘলায় মেঘলায় 2 দিন কাটল, তারপর আবার বৃষ্টি এলো। খুব বৃষ্টি চলল 2 দিন। কালও থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ আবার আকাশ পরিষ্কার হয়ে রোদ রোদ ভাব হচ্ছে দেখে আমার ভালো লাগছিল। জানলা দিয়ে কলকাতা দেখতে দেখতে আমার মনে পড়ল, খুব ছেলেবেলায় একবার কলকাতায় এসেছিলাম মায়ের সঙ্গে। কোথায় উঠেছিলাম আমার কিছু মনে নেই। মায়ের কোনো ভাইয়ের বাড়িতে, খুড়তুতো জ্যাঠতুতো ভাই হবে, বিয়ে থা উপলক্ষেই এসেছিলাম। আমাদের ওপরতলার একটা ঘরে থাকতে হতো, সরু ছোট মতন ঘর, একেবারে মেঝে ছুঁয়ে লম্বা মতন জানলা, কাচের শার্সি আর খড়খড়ি। জানলার বাইরে ছিল লম্বা লম্বা সাবু গাছ, তার ওপাশে পুকুর ঝোপঝাড়। রাত্রে মায়ের শুতে আসতে দেরি হতো। আমি আগাগোড়া মাথা মুড়ে শুয়ে থাকতাম। ওই জানলাটা বন্ধ থাকতো। সাবু গাছের মাথায় জড়ানো অন্ধকার দেখলে আমার ভয়ই করত। সকালবেলায় সেই ভয় কিন্তু থাকতো না, তখন সাবু গাছগুলোই ভালো লাগতো। বিকেল থেকেই মন খারাপ হয়ে আসতো আর ভয় জমতে শুরু করত। প্রথম দেখা সেই কলকাতার ভয় এখনও যেন আমার মধ্যে থেকে গেছে। বড় হয়ে কলকাতায় এসেছি আরও একবার, মাসখানেকেরও বেশি ছিলাম। তখন আমার ওঠার জায়গা হয়েছিল শম্ভুদের বাড়ি। শম্ভুরা থাকতো বউবাজারে। শম্ভুর সেই বাড়িতে একটা আস্তাবল ছিল। নিচের তলার উঠোনে সকালবেলায় কত যে রিক্সা ধোয়া হতো। সে বড় বিচিত্র বাড়ি, আলো ঢোকার জায়গাই ছিল না। তখন কলকাতা আমার একদম ভালো লাগেনি। এরপর হুট করে 1-8 দিন কলকাতায় যদিও বা এসেছি, পরের দিনই আবার ফিরে গিয়েছি। এই শহর, লোকজন, হট্টগোল, ধুলো, ময়লা, নোংরা আমার একদম ভালো লাগে না। আজ আবার আমার কলকাতায় আসতে হয়েছে। সুহাসদের পাড়াটা খারাপ নয়, তার বাড়িটাও বেশ, তবু আমার ভালো লাগছে না। আমি এসে পড়ায় সুহাসের এই ছোট বাড়িতে খানিকটা অসুবিধেই হচ্ছে। তার শোবার ঘরে জ্যাঠামশাই আর আয়নার জায়গা হয়েছে, বসার ঘরে আমার খাট পড়েছে, আর সুহাস গিয়েছে বাড়তি একটা ঘরে, তাতে কোনো রকমেই থাকা যায়। সুহাসদের কাছে এসে ওঠার পর ওদেরই অসুবিধে বেড়েছে, আমার নয়। জ্যাঠামশাই এইভাবে থাকতে কোনো কালেই অভ্যস্ত নন। তার যে অসুবিধা হচ্ছে এটা বোঝা যায়। মুখ ফুটে তিনি তা বলেন না, বরং তার কথাবার্তায় মনে হয় তিনি বেশ আছেন। সুহাস একা বাড়িতে ছিল, এখন তাকে এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে। বেচারি তার ঘরে রাতটুকু কোনো রকমে কাটাতে পারছে, এই যথেষ্ট। আয়নার দেখছি কলকাতা মন্দ লাগছে না, তবে সে যতটা আশা নিয়ে এসেছিল তা মিটছে না। সবই আমার জন্যে। আমাকে নিয়ে এই বাড়িটায় এখন হুলুস্থুলু চলছে। আকাশে রোদ এলো, রাস্তার ময়লা তোলা শুরু হয়ে গেছে। একটা লোক শিকল বাঁধা কুকুর নিয়ে বেরিয়ে পড়েছে। 2-4 জন করে মানুষ হাঁটছে পথে, রিক্সা দেখছি। স্বপ্নটা চোখের তলায় আবার পাতলা ধোঁয়ার মতন ভেসে গেল। মনে পড়ল, বাবা যখন আমার দিকে তাকিয়ে গান গাইছিলেন তখন তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। বাবা পুরুষ মানুষ হয়েও মেয়েদের মতন কথায় কথায় কাঁদতেন।
কাঁদা তার স্বভাব ছিল। খুব দুর্বলচিত্ত মানুষ ছিলেন তো। মা বাবার চেয়েও শক্ত ছিল। সবচেয়ে শক্ত দেখেছি আমার মেজ কাকিকে। মেজ কাকিকে দেখেছি বজ্রাঘাতে মেজ কাকা মারা যাবার পর কাকি সকলের সঙ্গে শ্মশানে গিয়েছিল, গরুর গাড়িতেও উঠতে চায়নি। মেজ কাকি আমায় শেষ পর্যন্ত বুক দিয়ে আগলেছিলেন। পিতৃপুরুষের ভিটে থেকে আমায় টেনে বার করে আনলো কাকি বাঁচাবার জন্যে। আমায় দিয়ে আলাদা করে ঘর তোলালো। কাকি তো ভগবান নয়। আমি কার বড়াতে এতদিন বেঁচে থাকলাম তাও জানি না। এবার ওরা আমায় ডাকছে। আমায় নিয়ে যাবার জন্যে চারিদিকে জড়ো হয়েছে। হঠাৎ নিজের শরীরের দুর্বলতা অনুভব করলাম। ঘুম যেটুকু শক্তি জুগিয়েছিল সেই শক্তি যেন ফুরিয়ে আসার মতন হয়েছে। মাথা ঘুরে টলে পড়ার মতন কোনো দুর্বলতা নয়, তবু খানিকটা ক্লান্ত লাগলো। কালও অনেকটা রক্ত গিয়েছে শরীর থেকে। এসে পর্যন্ত ঠিক যে কতটা রক্ত দিলাম বুঝতেই পারছি না। বাড়তি নিক নিশ্চয়ই। আমায় এখন রোজই কিছু একটা দিতে হচ্ছে এই শরীর থেকে। শরীরটাকে তন্ন তন্ন করে ওরা ঘাঁটছে। এই জিনিসটাই আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার যেইটুকু অবশিষ্ট আছে সেইটুকু নিয়েই চলে যেতে। সুহাসরা আমায় যখন যেতে দেবে তখন আমার কতটুকু আর থাকবে কে জানে। দরজায় খুটখুট শব্দ হলো। সাড়া দিয়েই দরজা খুলতেই দেখি আয়না দাঁড়িয়ে। আপনি কতক্ষণ উঠেছেন সচিদা? অনেকক্ষণ। ঘুম হয়নি? হয়েছে, ভোরবেলায় ঘুম ভেঙে গেল। আমি তাই ভাবলাম। জ্যাঠামশাই উঠেছেন? কখন? জ্যাঠামশাইয়ের বোধ হয় সারা রাত ঘুমই হয়নি। কেন, ছটপট করছিলেন? না, আমি বুঝতে পারি, উসখুস করেন। তুই ঘুমোস না? আমি ঘুমোই তো, মাঝে মাঝে ভেঙে যায়। আপনি তাহলে মুখটুক ধুয়ে নিন সচিদা, আমি আপনার খাবার তৈরি করি। মুখ ধুয়ে ফিরে আসার পর বেশ দুর্বল লাগছিল। পা দুটো ঝিমঝিম করছে, হাত দুটো যেন ভিতরে ভিতরে কাঁপছিল। একবার আমার আশ্চর্যভাবে মনে হলো ভোরের স্বপ্নের সঙ্গে আমার এই দুর্বলতার কোনো যোগ রয়েছে। হাত তুলে গা দুলিয়ে অনেকক্ষণ সংকীর্তনের নাচ নাচতে হলে হাত পা অবশ হয়ে যাওয়াই তো স্বাভাবিক। ঘরের জানলায় রোদ এসেছে সবে। কদিন পরে মেঘলা কেটে রোদ ফোটার জন্য সকালটি দেখতে খুব ভালো লাগছিল। রাস্তায় গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে, মানুষজন হাঁটছে, নানা ধরনের সাড়া শব্দ আসছিল। জানলার কাছে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলেও আমি কাছাকাছি বিছানায় এসে বসে পড়লাম। কলকাতায় আসার আগেও আমার শরীর এত দুর্বল লাগতো না। এই ৮-১০ দিনের মধ্যে কেমন যেন হয়ে গেলাম। শরীরটার ওপর ডাক্তারদের পীড়ন চলছে বলেই হয়তো। কাল সকালে অনেকক্ষণ বমি বমি ভাব ছিল। আজ এখনো পর্যন্ত সেরকম কিছুই বুঝছি না, কিন্তু ক্লান্ত লাগছে। আয়না আমার জন্য অল্প কিছু খাবার নিয়ে এলো। সবই নরম পাতলা জিনিস, পাতলা সুজির পায়েস, তার চেয়েও পাতলা চা, জলের মতন। এরপর আসবে হরলিক্স, তারপর ফলের রস। আমার খাওয়া দাওয়া এখন ধরা কাটা করে চলছে। ওষুধপত্র নানা রকম। সকাল থেকে রাত পর্যন্ত খেয়েই যাচ্ছি। জ্যাঠামশাই এলেন। আজ কেমন লাগছে সচি? একটু দুর্বল লাগছে। তা লাগতে পারে। জ্যাঠামশাই আমার চোখ মুখ ভালো করে দেখতে লাগলেন। তার মুখে আমি যতটা উদ্বেগ আগে দেখেছি, এখন তার চেয়ে বেশি উৎকণ্ঠাই দেখতে পাই। তিনি সেটা প্রকাশ করতে চান না। আমি তার চোখের দিকে তাকালে স্পষ্টই কিন্তু বুঝতে পারি যে জ্যাঠামশাই ভিতরে ভিতরে কতটা বিষণ্ণ। জ্যাঠামশাই বললেন, তুমি আজ খুব সকাল সকাল উঠেছ? রাত্রে কোনো কষ্ট হয়নি তো? না না। আমি মাথা নাড়লাম। রাত্রে আমার কষ্ট হয়েছে। পেটের সেই যন্ত্রণা অনেকক্ষণ কষ্ট দিয়েছিল। তারপর জ্বালা ভাবটা থাকতে থাকতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ওনাকে এসব কথা আমি বলতে চাই না। জ্যাঠামশাই বসলেন। ভোরবেলার স্বপ্নটা
আবার আমার মাথায় ছেঁড়া ছেঁড়া তুলোর আঁশের মতন উড়ে এসে জড়িয়ে গেল। জ্যাঠামশাই, হ্যাঁ বলো। আপনি তো কলকাতায় সুহাসের কাছে আমায় পৌঁছে দিয়েছেন। এই ডাক্তারও তো দেখাশোনা করছে, এবার আপনি নিশ্চিন্তে ফিরে যেতে পারেন। জ্যাঠামশাই আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। কলকাতায় আসার পর ওর দৃষ্টি কখনো কখনো কেমন এলোমেলো হয়ে যায়। উনি যে দিশেহারা হয়ে পড়েন এটা বোঝা যায়। উনি বললেন, এই তো এইবার ফিরে যাব। তোমার একটা ব্যবস্থা হলেই আমায় ফিরতে হবে। আমার জন্য আপনি কতদিন আর কলকাতায় পড়ে থাকবেন? ওদিকে মানু একলা আছে। মানুর জন্য তো ভাবছি শচী। মেয়েটা একলা আছে ওই বাড়িতে। কার্তিক কমলা রয়েছে, হরিমোহনকেও বলে এসেছি। তো রোজই ভাবনা হয়। দেখি আর কদিন। আজ বিকেলে একটা রিপোর্ট তো তোমার পাওয়া যাবে। আজ? হ্যাঁ, আজই তো শুনলাম সুহাসরা বিকেলে ডাক্তারের কাছে যাবে। আমি কোথায় কোন দিকে তাকাবো ভেবে না পেয়ে যেন বিছানার দিকেই তাকিয়ে থাকলাম। সুহাস উঠে পড়েছে। বাইরে বারান্দায় সে আয়নাকে ডাকছিল। আচমকা আমি বললাম, ডাক্তাররা কি বলছে জ্যাঠামশাই? পুরনো রোগ, চট করে ধরা মুশকিল তো। দেখছো না কত রকম পরীক্ষা করছে। আমার তো মনে হচ্ছে সচি, তুমি শরীর স্বাস্থ্য নিয়ে খুব অবহেলা করেছ। কোনো নিয়ম মানোনি, খাওয়া দাওয়ার যত্ন নাওনি। তোমার পেটে ঘাটা হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে আলসার। আলসার রোগটা শুনতে আজকাল তেমন একটা মনে হয় না, কিন্তু রোগটা ভালো না, খুব খারাপ, বড় ভোগায়। অযত্ন করলে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ বিকেলের পর আমার অসুখটা জানা যাবে জ্যাঠামশাই? জ্যাঠামশাই যেন খানিকটা বিভ্রান্ত বোধ করলেন। বললেন, সব রোগ সরাসরি বোঝা যায় না সচি। জটিল ব্যাধি ধরা কিন্তু খুব কঠিন। ডাক্তাররা তো ভগবান নন, তাহলে মানুষের রোগ বলে কিছু থাকতো না। তোমার অসুখটা ধরতে পারলেই চিকিৎসা শুরু হবে। এখন ঠিক রোগের চিকিৎসা হচ্ছে না, শরীরটাকে ঠেকো দেওয়া হচ্ছে। আরও খানিকটা বসে থাকলেন জ্যাঠামশাই। অন্য 5টা কথা বললেন। আমি কথা পাল্টে জিজ্ঞেস করলাম, আয়নার কি হলো? সুহাস বলছিল। হ্যাঁ, ওই সম্বন্ধটা একরকম ভেঙেই গিয়েছে। আমারও যেতে মন উঠছে না সচি, ভাবছি কি করব। আয়নাকে এখানে কিছুদিন রেখে দিয়েই যাই, কি বলো? থাক না, ও থাক, পুজো পর্যন্ত থাক। জ্যাঠামশাই খানিকটা পরে চলে গেলেন। আমি আরেকবার উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। রাস্তাময় লোক, দোকান পসার খোলা, রোদ লুটোচ্ছে রাস্তায়। একটা 3 চাকার গাড়ি একপাশে দাঁড়িয়ে আছে, চাকা খোলা। কোথাও কি বিয়ে হচ্ছে নাকি? সানাইয়ের সুর ভেসে আসছে। জানলায় দাঁড়িয়ে থাকার স্বাদ থাকলেও সাধ্য আমার নেই। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, পা দুটো আবার ঝিমঝিম করছে। বিছানায় এসে বসে থাকতেও ভালো লাগছিল না, শুয়ে পড়লাম। পেটের কোথাও টান টান লাগছিল। শুয়ে থাকতে থাকতে আমার চোখের ওপর সকালের স্বপ্নটা আবার জলের ঝাপটার মতন এসে লাগল। চোখের পাতা বন্ধ করেও তাকে এড়ানো গেল না। চোখের তাড়ায় পালকে যেন লেগে থাকলো, চোখ ভিজিয়ে রাখল। আমি অনেকদিন ধরেই 2-1টা জিনিস ভেবে আসছি। ছেলেবেলা থেকেই আমার মাথা খুব যে পরিষ্কার নয়, বুদ্ধি আমার কম। আমার স্বভাবটা বাবারই মতন। বাবা 7-5 ভেবে কাজ করতে পারতেন না। বাবাকে নিয়ে বাড়িতে একটা হাসি ঠাট্টা ছিল, কাকা মা এমনকি কাকিমাদের মধ্যেও। বিয়েবাড়িতে কিছু কিছু কর্মকর্তা থাকে যারা কাজের জন্য প্রয়োজনীয় নয়, কিন্তু তাদের হাঁক ডাক বাড়িটাকে জমজমাট করে রাখে। আমার বাবার সম্পর্কে বাড়িতে
এই রকম একটা ধারণা ছিল। বাবা কোনো কাজই পারতেন না, হাত দিয়ে মাঝখানে ফেলে রাখতেন, শেষটা কাকাদেরই সামলাতে হতো। তিনি ছিলেন হাঁকপাক করা মানুষ, সবই করতে ছুটতেন, তারপর রাজ্যের ঝঞ্ঝাট ভাইদের ঘাড়ে চাপিয়ে পালিয়ে আসতেন। সরল নিষ্কর্মা মানুষ আর কি। অল্পেতেই অধৈর্য হতেন, ভেঙে পড়তেন, হাউমাউ করে কাঁদতেন। বাবার সঙ্গে আমার মিল হলো আমি তারই মতন অকর্মণ্য, তারই মতন কাতর স্বভাব। আমার সঙ্গে বাবার চরিত্রগত মিল আর কিছু নেই। আমার চেহারাতেও মার ছাপ বেশি। কাকাদের মধ্যে ছোট কাকার আমি সবচেয়ে আদরের ছিলাম। আমার মেজো কাকি আর ছোট কাকাই আমায় মানুষ করেছে। আমার মায়ের একরকম পক্ষাঘাত রোগ হয়, পা থেকে কোমর পর্যন্ত পড়ে যাচ্ছিল। মা বেশিরভাগ সময়টা বিছানায় শুয়ে শুয়েই কাটাতো। মেজো কাকি আমায় সবচেয়ে বেশি দিন যেমন আঁকড়ে ছিল, সেই রকম আমার স্বভাবটাকেও কুঁকড়ে দিয়েছে। কাকি কত কি মানত, বিশ্বাস করত, আমিও অনেক কিছু মানতে ইচ্ছে করে। আমাদের পরিবারে যখন একটার পর একটা অঘটন শুরু হলো, ছোট কাকা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, মা গেল, মেজো কাকা ঝড় বৃষ্টির দিনে বজ্রাঘাতে পুড়ে গেল, বাবা আত্মহত্যা করলেন, ছোট কাকি আগুনে পুড়ে মরতে গিয়ে শেষে পাগল হয়ে গেল। তখন আমার এমন একটা বয়স, আমি চারপাশে একটার পর একটা অঘটন ঘটতে দেখে ধরেই নিয়েছিলাম আমাদের সংসারের বেলায় এই স্বাভাবিক কাণ্ডটা ঘটে যাবার নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা নিতান্ত দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে না। তাহলে কি হতে পারে? ভগবানের রোষ? ভগবান একেবারে অকারণে আমাদের ওপর রুষ্ট, এটা বিশ্বাস করতে পারলে ভালো ছিল। আমি ভগবানের ওপর রুষ্ট হতে পারতাম, কিন্তু তা পারিনি। আমি ভাবতাম কোনো ভয়ঙ্কর পাপ কোথাও ঘটে গেছে। কি পাপ আমি জানি না। মেজো কাকি আমায় বলতো মানুষ তার কর্মফল ভোগ করে। বাবা কাকারা কোন পাপে এই দণ্ড ভোগ করলো আমি বুঝিনি, কিন্তু মনে মনে একটা ভয় থেকে গেল। আমি তখন থেকেই ভয়ের মধ্যে বাঁচতে লাগলাম। আমার দিন কাটতো ভয় নিয়ে, যে কোনো মুহূর্তে আমার জীবনেও কিছু ঘটতে পারে। কিন্তু এই ভয় নিয়ে কতদিন বাঁচা যায়? ভয় ভাঙার একটা বড় উপায় ভয়ের বস্তুটাকে জানা। যেখানে অন্ধকার পা ফেলতে ভয় করে, সেখানে আলো ফেললে বোঝা যায় রাস্তায় ভয়ের কিছু পড়ে আছে কিনা। কিন্তু মৃত্যুকে আলো ফেলে দেখা যায় না। সে কখন কবে কোন চেহারা নিয়ে আসবে কেউ জানে না। মেজো কাকা যেদিন বজ্রাঘাতে মারা গেল, সেদিন সকালেও আমি কাকার সঙ্গে মাছ ধরতে যাব বলে ছিপ তৈরি করছিলাম। আমার সেই ছোট ছিপখানা আমার হাতেই ধরা থাকলো। মেজো কাকা অন্য ছিপের টানে নিজেই ধরা পড়ল। মৃত্যু নিয়ে আমার যে উৎকণ্ঠা, তার কারণ এই নয় যে আমি মরব। আমার প্রশ্ন, আমি কেন অসঙ্গতভাবে মরব? আমার সঙ্গে মৃত্যুর রেষারেষির তখন থেকেই। তাকে আমি ফেলে দেখতে চাই, অথচ পারি না। সে আড়ালে লুকিয়ে থাকে। আমি তাকে আমার সাধারণ বোধবুদ্ধি দিয়ে খুঁজতে চেষ্টা করি, পারিনি। একজন আমায় বলেছিলেন মানুষের জীবন হলো দড়িতে বাঁধা আর্তজীবের মতন, পাহাড়ের চূড়ো থেকে ঝুলছে। যে কোনো সময় সেটা ছিঁড়ে যেতে পারে। তোমার করবার কিচ্ছু নেই। চেষ্টা করো কোথায় যদি পা রাখার মতন জায়গা পাও, তাতে দড়িটা দুলবে কম, টান পড়বে আরও কম। আমায় যিনি এই কথা বলেছিলেন, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা ছোট্ট স্টেশনের ওয়েটিং রুমে। শীতের রাতে তিনি কাঠের আগুন জ্বেলে নিজেকে শীতের হাত থেকে বাঁচাচ্ছিলেন আর গুনগুন করে তুলসীদাসের দোহা গাইছিলেন। সন্ন্যাসী মানুষ, কিন্তু পথে ঘাটে দেখা সন্ন্যাসী নয়। আমি তার পাশে বসে আগুন সেঁকতে সেঁকতে কখন যে হাঁটুতে মাথা রেখে ঢুলে পড়েছি জানি না। ভোর রাতে দেখি আগুনটা তখনও ছাই চাপা পড়ে অল্প অল্প জ্বলছে, তিনি নেই। কুয়াশা আর হিমে ভেজা বিশাল একটা মাঠ সামনে পড়ে তিনি যেন সেই পথ দিয়েই চলে গেছেন আমাকে না ডেকে। তারপর থেকে আমি হাতড়ে যেইটুকু জায়গা পেয়েছি সেইখানেই পা রাখার চেষ্টা করছি। এই জায়গাটুকুই আমার সম্বল, আমার বিশ্বাস। সুহাস এসে বসল, হাতে চায়ের কাপ। সকালে অফিস যাবার তাড়ার মধ্যেও সে খানিকটা সময়
আমার ঘরে এসে কাটিয়ে যায়। চা খেতে খেতে কথা বলে, খবরের কাগজটায় চোখ বুলিয়ে নেয়। ঘরে এসেই সুহাস বলল, কাল একটা মস্ত ভুল হয়ে গেছে সচিদা। তোমার জন্য একটা ওষুধ ছিল, রাত্রে খাবার কথা, শোবার আগে। ওষুধটা এনেও আমি পকেটে রেখে দিয়েছি, একেবারে ভুলে গেছি বলতে। যখন মনে পড়ল অনেকটা রাত, তুমি শুয়েও পড়েছ, আর তোমাকে ওঠাতে ইচ্ছা হলো না। এই নাও, আজ থেকে শুরু করে দাও। ভাত টাত খেয়ে একটা খাবে, আর রাত্রে শোবার আগে আগে। আমি আয়নাকে বলে দিয়েছি। কলকাতায় এসে পর্যন্ত সুহাসকে যা দেখছি তাতে আমার মনে হচ্ছে ওর অবস্থাটাই সবচেয়ে কাহিল আর বিরক্তিকর। ছেলেবেলা থেকেই ও পরের হাতে গুছোনো। যখন বেশ বড় হয়ে উঠেছে তখনও নিজের হাতে বড় একটা খেত না, জ্যাঠাইমাই খাইয়ে দিতেন। ওকে জামা কাপড় জুতো মোজা তাও হয় জ্যাঠাইমা না হয় কাকিমা পরিয়ে দিতেন। মানু হিংসে করে বলতো, রাজপুত্তর রে। সেই সুহাস বড় হয়েও অন্যের হাতে তার 12 আনা ছেড়ে দিয়েছিল। বেচারির স্বভাবটাই হয়ে গিয়েছে ওই রকম, পরের মুখের দিকে তাকিয়ে থাকে। কলকাতায় ও অনেক কাল ধরে আছে, কিন্তু ওর থাকাটা অন্যের ওপর যতটা নির্ভর করে নিজের ওপর ততটা বোধহয় নয়। আমি সুহাসকে দেখি আর ভাবি, কি ঝঞ্ঝাটেই না জড়িয়ে পড়েছে বেচারি। আমার জন্যই ওর কত ছুটোছুটি অস্বস্তি। বলতে পারি না, বলতে গেলেই দুঃখ পাবে ও। সুহাস জিজ্ঞেস করল, আজ কেমন লাগছে তোমার? ভালো না। ভালো না? তোরা তোরা আমায় ধরে বেঁধে কলকাতায় নিয়ে এলি। আমার মনটা বসছে না, শরীরটাতে জুত পাবো কি করে? তুমি খানিকটা মন বসাবার চেষ্টা করো। কলকাতা আমার ভালো লাগে না রে সুহাস, তুই জানিস। উফ সচিদা, তুমি একেবারে বুড়ো হয়ে যাচ্ছ। জ্যাঠামশাই ওসব বললে মানায়, তোমার ভালো লাগে না বললে হয় না। যাকগে, একটু বসিয়ে নাও। ও 2-4 দিন আরও থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। ওর কথা বলার ধরন থেকেই মনে হলো কলকাতায় আমার অন্ন জলের দিন ফুরিয়ে আসার কোনো লক্ষণ আপাতত নেই। কথাটা আমি নিজে যে না ধরতে পেরেছি তা নয়, কলকাতায় আসার আগে থেকেই বুঝতে পেরেছি। কিন্তু সুহাসরা ভাবে আমি বুঝিনি, আমায় হালকা করে কথা বলে ভুলোতে চায়। কিন্তু ওটা যে মিথ্যে এটা ধরতে আমার কোনো অসুবিধা হয় না। চায়ের পেয়ালা সরিয়ে রেখে সুহাস বলল, আজকের কাগজটা দেখেছ? না। দাঁড়াও, কাগজটা আনাই। বলেই সুহাস আয়নাকে ডাকতে লাগলো। আমি বললাম, আজ কি তোদের রিপোর্ট আনার কথা আছে ডাক্তারের কাছ থেকে? হ্যাঁ, আজ বিকেলে যাব। কেন বলো তো? না, ওই জ্যাঠামশাই বলছিলেন। যতীনের ডাক্তার, মানে আমাদের ডক্টর সামন্ত আজ দেখা করতে বলেছেন। কালকের ব্লাড রিপোর্টটা আজ সকালে উনি পেয়ে যাবেন। অফিস থেকে বেরিয়ে আমি আর অবিন ওর চেম্বারে যাব। আয়না ঘরে এলো। এই কাগজটা কোথায় রে? আনোনি? টেবিলে পড়েছিল তো। দিয়ে যা। আয়না কাগজ আনতে গেল। আমি সুহাসকে দেখছিলাম, কাগজটা এলে সে মুখ আড়াল করতে পারবে। সুহাস? হ্যাঁ বলো। আজ ডাক্তারের রিপোর্ট পাবার পর একটা হেস্তনেস্ত হয়ে যাবে তো? হেস্তনেস্ত মানে? এই মানে আমার অসুখের একটা হদিশ পাওয়া যাবে কি না বলছি। সচিদা, তুমি কিন্তু দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ। সামান্য একটা টাইফয়েড রোগ ধরতে এখনও ডাক্তারদের 5-7 দিন কেটে যায়। আর এটা সবচেয়ে ডিফিকাল্ট জায়গার ব্যাপার। এই পেট ফেটের রোগ ধরাই পড়তে চায় না। এই তো সেদিনই আমার অফিসের এক কলিগ বছরখানেক ভোগার পর ট্রপিক্যালে ভর্তি হয়েছে। মাসখানেক থাকতে হবে। একটা কোলাইটিসেই মাসখানেক, আর তুমি 1 সপ্তাহের মধ্যেই এরকম একটা কমপ্লিকেটেড কেসের ডায়াগনোসিস চাও। আয়না কাগজ নিয়ে এলো। সুহাস কাগজটা টেনে নিয়ে চোখ নামালো। জানলার দিকে তাকালো আয়না। রোদ ঘরে এসে পড়েছে। সচিদা, তোমার ওষুধটা দিয়ে যাই। আমার পায়ের দিকে জানালা দিয়ে তাকালে দূরে একটা পুরনো বাড়ির মাথায় গম্বুজ দেখতে পাই। তার চারপাশে অনেক পায়রা ওড়ে সারাটা সকাল। আমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কদিন। বর্ষায় ওরা মন খুলে উড়তে পারছিল না। আজ আবার দেখছি ঝাঁক বেঁধে উড়তে শুরু করেছে। ওষুধটা খাওয়া হয়ে গেলে আমি সুহাসের দিকে তাকালাম। সে কাগজ দেখছে। আমি জিজ্ঞেস করলাম, অবিনবাবু আজ আসবেন?
আসার তো কথা, আসবে নিশ্চয়ই। সুহাস আর মুখ তুলবে না সহজে কাগজ থেকে। আমি বিছানায় আস্তে আস্তে শুয়ে পড়লাম। বেলা হয়ে গেল অনেকটা। সুহাস অফিসে চলে গেছে। জ্যাঠামশাই শুনলাম চিঠিপত্র লিখছিলেন। চিঠি লেখা শেষ করে জিরিয়ে স্নান করতে গেছেন। আমি বিছানায় শুয়ে থাকতে থাকতে তন্দ্রার মধ্যেই কখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর জেগে আছি। রোদটা আমার বিছানায় পায়ের তলা দিয়ে সরে যাচ্ছে। পা জ্বালা করছিল। আষাঢ়ের রোদে দাঁত রয়েছে বেশ। পাখাটা ধীরে ধীরে চলছে। দুটো মাছি উড়ে এসেছে বিছানায়। ঘরদোর পরিষ্কার করার পর হয়তো কোনো কোণা থেকে উঠে এসেছে। পা টেনে নিয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকতে থাকতে আমার মনে হলো শরীরটা এখন ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠে যেমন লাগছিল তেমন আর নয়। বোধহয় ওই সকালের স্বপ্নটাই আমায় কেমন দুর্বল করে তুলেছিল। এরকম স্বপ্ন আগে আমি আর দেখিনি। অন্যভাবে কখনো মেজ কাকি, কখনো বাবা কিংবা ছোট কাকা বা আর কাউকে হয়তো দেখেছি, কিন্তু এমন নয়। আমার খুড়তুতো বোন শান্তাকে কিছুদিন আগেই একবার স্বপ্নে দেখেছিলাম। শান্তা স্নান করে উঠোনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। শান্তাকে আমি খুব ভালোবাসতাম। শান্তা আর আমার বয়সের তফাতও ছিল কম, বছর চারেকের। আমাদের মধ্যে সম্পর্কটা ভাই বোনেরও বেশি বন্ধুর মতন ছিল। পরস্পরকে আমরা সবচেয়ে অন্তরঙ্গ ও অবলম্বনের পাত্র করে নিয়েছিলাম। যে পরিবারে সবই অনিশ্চিত, যখন তখন দমকা বাতাসের মতন মৃত্যু এসে এক এক করে সকলকে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা একই পরিবারের দুটি ছেলে মেয়ে যে পরস্পরকে অবলম্বন করব, এটাই তো স্বাভাবিক। শান্তা একটা ভালো কথা বলতো, দেখ দাদা, আমরা হলাম একজোড়া ইঁদুর। এই বাড়িটায় প্লেগ লেগেছে, ধাড়িগুলো সব মরে গেল, এবার তোর আমার পালা। নেংটি দুটো ভয় ছুটোছুটি করছি। শান্তা ঠিকই বলতো। আমরা তখন জোর বেঁধে থাকতাম, জোর বেঁধে ছুটোছুটিই করতাম। শান্তার গড়ন ভালো ছিল না, বড্ড রোগা ছিল, রং কালো ছিল, মাথাতেও বেশ লম্বা, কিন্তু মুখটি ছিল বড় সুন্দর। অমন প্রতিমার মতন চেরা চেরা চোখ আমি আর অন্য কোনো মেয়ের দেখিনি। বাবার আত্মহত্যার পর শান্তার মাথায় কি যেন বাতিক ঢুকল। সে খুব ছটফট করতে লাগলো। আমায় বলতো, আর নয়, চল চল আমরা পালিয়ে যাই। আমি বুঝতে পারতাম না কোথায় যাব আমরা পালিয়ে। শান্তার খুব বিশ্বাস ছিল আমাদের ঘরবাড়ি শহর ছেলে পালিয়ে গেলেই আমরা বেঁচে যেতে পারবো। সে আমায় লক্ষবার বলেছে, এখানে আর থাকিস না, চল পালাই আমরা। সে আমায় অনেক করে বুঝিয়েছে এইভাবে বসে থাকলে আমরাও মরব। কিন্তু আমি জানতাম না কোথায় পালাবো। মেজ কাকি তখনও বেঁচে, ছোট কাকি পাগল, আমার পালাবার পথ কোথায়? শেষে একদিন শান্তা আমাকে বলল, তুই মানুর জন্যই পালাতে পারছিস না, তাই না? তাহলে থাক বসে, দেখব কেমন তোর মানু তোকে বাঁচায়। ভূপতি বলে একজন আমাদের বাড়িতে যাওয়া আসা করত, সম্পর্কে আত্মীয়। শান্তার সঙ্গে তার আড়ালে কিছু মেলামেশা হলো। শান্তাই বোধহয় গা করছিল। তারপর ওদের বিয়ে হয়ে গেল। আমার বরাবর ধারণা শান্তা এই বাড়ি থেকে পালাবার জন্যই এমন পাগল হয়ে উঠেছিল যে কোনো বাঁধ বিচার করল না। নিজেকে বাঁচাবার জন্য ব্যাকুল হয়ে সে বিয়ে করে ভূপতির সঙ্গে অন্য জায়গায় চলে গেল। তার গোত্র বদল হলো, কিন্তু ভাগ্য বদল হলো না। বেচারি ছেলে হতে গিয়ে মারা গেল। শান্তা মারা যাবার পর আমি স্বপ্ন দেখতাম দুটো ইঁদুর সারা বাড়ি ভয়ে ছুটোছুটি করতে করতে একটা ইঁদুর সদর দিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ তার পালানো হলো না। একটা বিড়াল এসে খপ করে ধরে ফেলল। শান্তার একটা কথা হয়তো ঠিকই, আমার কাছে মানুর তখন খুব মূল্য। মানুকে আমি ভালোবাসতাম। আমার চারপাশে তখন অত অপঘাত আর মৃত্যু, তখন সেই আতঙ্ক থেকে নিজেকে ভুলাবার ওই একটি স্বপ্নই দেখতে পারতাম। কতদিন আমি ঘরের মধ্যে জানলা খুলে বসে বসে ভেবেছি, আমারও তো ভয়ের কি আছে, মানু আমাকে বাঁচাবে, সাবিত্রীর মতন। মানু আর আমি ঠাট্টা তামাশা করে সাবিত্রী সত্যবানের কথাও বলেছি কতবার। মানু মহিন হেসে বলতো, তোমায় অত হাসতে হবে না, যখন সাবিত্রীর দরকার হবে দেখতে পাবে।
আমার যে কোনো জ্ঞান বুদ্ধি ছিল না তা নয়, সংসারে অনেক অবিশ্বাস্য মানুষ এক এক সময় বিশ্বাস করে নিতে চায়। আমার আবার নানা রকম বিশ্বাস ছিল। মানু আমায় হয়তো বাঁচাতে পারবে, এমন বিশ্বাসও আমার ছিল। পরে যখন বুঝতে পারলাম মানুদের বাড়িতে কেউ আর মানুকে সাবিত্রী সাজাতে রাজি নয়, তখন আমার দুঃখও যত হয়েছিল, গ্লানিও ততটা কমেছিল। এই যেন অন্যরকম গ্লানি। মানুষ সঙ্গে আমার বিয়ের পর যদি আমি মরে যেতাম, যেমন শান্তা গেল, তখন কি হতো মানুর? তাকে বিধবা হয়ে থাকতে হতো। আমাদের পরিবারে এসে তার ভাগ্যেও কি ঘটতো কে বলতে পারে। একদিকে আমি যেমন মানুর আশা করতাম, অন্যদিকে আমার ভয়ও ছিল মানুর আমি ক্ষতি করব। এই টানাপোড়েনের জন্যই আমার কোনো জোর ছিল না। আমি দুর্বল হয়েই থাকতাম, আর মানুষ সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গেল। মানুকে আমি জন্ম থেকে জানি, তার আমি নিন্দে করতে পারি না। ভগবান তাকে যতটা দিয়েছেন তার বেশি বোধহয় ফেরত নিয়েছেন। তার রূপে কোনো খুঁত আমার চোখে পড়েনি। সে অসম্ভব বুদ্ধিমতী। তার স্বভাবে ছেলে মানুষের চেয়ে গাম্ভীর্য বরাবরই বেশি। তার সাহসের অভাব নেই, ধৈর্য স্থৈর্য যথেষ্ট। তবু বলি, মানুকে দেখে দেখে আমি তাকে চিনতে শিখেছি। সে হলো সাগরের তলায় ডোবা বরফ পাহাড়ের মতন। বাইরে থেকে তাকে যতটা দেখা যায়, আড়ালে তার বহু গুণ লুকোনো থাকে। মানুকে সেখানে দেখা যায় না। তার চরিত্রের যেটা লুকোনো জায়গা, সেখানে সে বড়ই বিচিত্র। মানু যে কতটা অহংকারী বাইরে থেকে ধরা যাবে না। তার 12 আনাই অহংকার আর আমিত্বে ভরা। নিজেকে সে এত বেশি দাম দিয়েছে যাতে তার অভিমান গিয়েছে বেড়ে অকারণে। সে নিজের মর্যাদা বাঁচাতে খুব ব্যস্ত, যেন নিজে না বাঁচালে ওটা বাঁচবে না। মানুর আরও অনেক দোষ আছে যা আমার চোখে লাগে, কিন্তু আজ আর তার ফিরিস্তি করে কী লাভ? আমি তাকে ছোট বয়স থেকে দেখছি। মানু যত বয়সে বেড়েছে ততই তার লুকোনো চরিত্রটা বড় হয়েছে। তাকে ধরা ছোঁয়া একটা বয়স পর্যন্ত সম্ভব ছিল। পরে সে কোন মহিন হয়ে গেল আমি আর বুঝতে পারিনি। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কাটিয়ে চলে আসার অনেক পরে একদিন আমি কথায় কথায় মানুকে জিজ্ঞেস করেছিলাম, এবার তুমি কি করবে? কেন? তোমার নিজের জন্য কিছুই চাও না? জানি না। তুমি আজকাল বড় রুক্ষ করে কথা বলো মানু। ভালো না লাগলে কথা বলো না। তুমি এইভাবে চলে না এলেও কিন্তু পারতে। মানে? মানুষের অনেক মোহ একসময় কেটে যায়, ভুলটাও হয়তো শুধরে নেয়, তখন সেই সুযোগ আর থাকলো না। কার কি কাটবে, কে কবে ভুল শুধরে সাধু হয়ে যাবে, তার জন্য বসে থাকতে আমি জন্মাইনি। আমি যা করেছি ভালো বুঝেই করেছি। তুমি ভাবছ একটা কুষ্ঠরোগী ঝোলা করে পিঠে বয়ে বেড়াতে পারলেই মেয়ে জন্ম সার্থক হয়। আমায় ওসব কথা আর বলো না। আমি আর কিছু বলিনি। আমার সঙ্গে মানুর বিয়ে হলেও তো মানু বলতে পারতো, একটা মরা মানুষকে বাঁচাতে আমি আসিনি। আমার উপরে যে তার একটা রাগ আছে এটা ধরা পড়ে যেত। সেদিনও ধরতে পেরেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। মানু কি নিজে খুব সতর্ক সাবধানে ছিল না? সে তো তেমন করে কোনোদিন আমায় বলেনি। আমার দুর্ভাগ্যের সঙ্গে তার ভাগ্য জড়াবার জন্য সে সত্যি সত্যি সব কিছুই ছাড়তে পারে। মানুষ সেটা পারত না। তার বাইরের 4 আনা বলতো সে পারে, কিন্তু ভিতরের 12 আনা জানতো পারে না। সেই পুরনো মানু অবশ্য এখন আর নেই। তার কত কী বদলে গেছে, কিন্তু মানুর মনে মনে যা ঘটেছে তা আমি বুঝতে পেরেছি। সে আর পেরে উঠছে না। হঠাৎ বাইরে থেকে আয়নার ডাক শোনা গেল। তারপর সে ঘরে এসে দাঁড়ালো। সচিদা, স্নান করতে যাও। কটা বাজলো রে? প্রায় 11। আয়নার মুখের দিকে ভালো করে তাকিয়ে মনে হলো তার চোখ মুখ কেমন চকচক করছে। হাসির কিছু ঘটেছে নাকি? আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? কিসের? এই যে তুই হাসছিস যেন। দিদির চিঠি এসেছে, পড়ছিলাম। দিদির আর ভালো লাগছে না একলা। ও, তা কলকাতায় আসতে লিখে দে। কলকাতায়? কেন? আমরা বুঝি আর ফিরব না? না, তোরা ফিরবি, কিন্তু আমি আর ফিরব না। সারাটা দুপুর আমার মনের মধ্যে
এই কথাটাই ঘুরে ঘুরে বাজতে লাগলো। আমি আর ফিরব না, আমি আর ফিরব না। দুপুরটা কোন দূর দিয়ে বয়ে যাচ্ছে আমার খেয়াল নেই। রোদের তাপ আটকাবার জন্য জানলা ভেজানো, ঘরের মধ্যে ঝাপসা হয়ে আছে। পাখাটা মাথার ওপর চলছে, একটা শব্দ ক্রমাগতই মাথার ওপর টিকটিক করছে। পাখার আওয়াজ, ঘরের ক্যালেন্ডারটা মুখোশের মতন ঝুলছে। নিচে সারা শব্দ কম। আয়না সুহাসের ঘরে গিয়ে ঘুমিয়ে আছে। জ্যাঠামশাইও শুয়ে আছেন নিজের বিছানায়। আমার পায়ের তলায় ঘাম জমছিল, হাতের চেটেও ভিজে যাচ্ছিল। আর এই দুপুরবেলার স্তব্ধ আঁধার করা ঘরে আমার মনের কাছে মস্ত এক ভোমরা যেন উড়ে উড়ে ওই গুঞ্জনটাই শুনিয়ে যাচ্ছে, আমি আর ফিরব না। এমন আশ্চর্যভাবে গুনগুন করছিল যে আমি ভোর রাতের স্বপ্নটা এবার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আর সেই স্বপ্নের ধ্বনির সঙ্গে আমি ফিরব না গুঞ্জনটা কেমন যেন মিশে যাচ্ছিল। আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্বতে সচিপতির বাকি অংশটুকু থাকবে। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।